একটি বড় বাংলাদেশি ব্যবসায়ী গ্রুপের প্রতিনিধি হিসেবে সিনিয়র বিজনেস ডেভেলপমেন্টের কাজ করেন কাতারে। তো আপনাদের যে বাণিজ্যিক যে পরিস্থিতি, এতে কি বাংলাদেশে এখন যে রেমিটেন্সের যে ফ্লো যেটি প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে, এতে আসলে আপনাদের অংশগ্রহণ কেমন? এই অর্থে যে আপনার অভিজ্ঞতা থেকে প্রতি মাসে যে ব্যবসায়িক পরিস্থিতি বা কাতারে আপনাদের রেমিটেন্স পাঠানোর হারটা কি বেড়েছে না কমেছে? অ্যাকচুয়ালি আমাদের কাতারে আমরা যে একটা বুমিং মার্কেট ছিল 2008 টু 2021-22 পর্যন্ত, সেই বুমিং মার্কেটটা এই মুহূর্তে নাই। আফটার দ্য ওয়ার্ল্ড কাপ আসলে সেই বুমিং মার্কেটটা নাই। তো এর কারণে আমাদের বিজনেসের অবস্থা এখানে কাতারে খুব যে ভালো এমনটা না। পাশাপাশি আসলে আমাদের এইখানে বিভিন্ন করোনার পর থেকে বিভিন্ন পরিস্থিতির কারণে আমরা বাংলাদেশিরাও খুব ভালো নাই। এজন্য কাতার থেকে আমাদের রেমিটেন্সের পরিস্থিতি খুব ভালো যাচ্ছে না। যদি স্পেসিফিক ভাবে বলি তাহলে আসলে আমাদের কমন যে কিছু জিনিস, যে ধরেন মনে করেন একটা আমাদের বাংলাদেশি একজন ড্রাইভার, সে 2020 সালে 21 সালে স্যালারি পাইতো 3000 রিয়াল, কিন্তু এখন কাজ কম থাকার কারণে এখন একটা ড্রাইভার আমি চাইলেই 2000 রিয়ালে পেয়ে যাচ্ছি। তো তার যখন সোর্স অফ ইনকাম কমে যাচ্ছে, স্বাভাবিকভাবেই সে তখন আর দেশে রেমিটেন্সে অবদান রাখতে পারতেছে না। এ কারণে আমাদের এই মুহূর্তে রেমিটেন্সে বেশ একটা ধাক্কা পড়ছে, যে আমাদের তখন আমাদের সোর্স অফ ইনকামটাই কমে যাচ্ছে। আপনাদের বিজনেস যে টাকাটা পাঠান আমদানি রপ্তানি বাবদ, এই পাঠানোর পরিমাণটা কি আগের চেয়ে বেড়েছে না কমেছে? আমাদের যে আমদানি রপ্তানির ক্ষেত্রে, যে প্রোডাক্ট ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের আগের থেকে আরো আমরা গ্রোথে আছি এই মুহূর্তে। আরো বেশি পরিমাণে টাকা এখান থেকে আমরা দিতে পারতেছি, আরো বেশি পরিমাণে রপ্তানি আমরা আর কি এদেশে ইম্পোর্ট করতে পারতেছি, বা বাংলাদেশ থেকে আমরা এক্সপোর্ট করতে পারতেছি কাতারে। কিন্তু আপনাদের ভলিউমটা সেটার জন্য আর কি, হ্যাঁ আমাদের ভলিউম বাড়ছে। অর্থাৎ গত কয়েক মাসে আপনারা যে পরিমাণ টাকা প্রতি মাসে দেশে পাঠাতেন ব্যবসায়ী হিসেবে বা আমদানিকারক হিসেবে, আপনারা এখন তার চেয়ে বেশি টাকা পাঠাচ্ছেন। জি জি জি, এখন এই মুহূর্তে কাতারে আর কি বেশ একটা ভালো ব্যবসায়িক অবস্থা। আপনি যেহেতু বললেন যে মানুষের আয় রোজগারের অবস্থা কম, তাহলে আপনাদের প্রোডাক্ট কারা কিনছে? এইখানে আমরা একটু ডাইভার্সিটি হয়েছে আমাদের, যে আমরা শুধুমাত্র ওই যে এশিয়ান এবং বাংলাদেশি কাস্টমার এখানেই নেই। আমরা এখন আমাদের প্রোডাক্ট গুলোকে চেষ্টা করতেছি বিভিন্ন সুপার শপ গুলোতে দিয়ে, হাইপার মার্কেট গুলোতে দিয়ে আমরা আরো অন্যান্য ন্যাশনালিটিদের কাছে পরিচিতি করতে। এখানে যেমন ধরেন লুলু, আনসার গ্যালারি, এ ধরনের ভালো ভালো মার্কেট গুলোতে বাংলাদেশি প্রোডাক্টটা দেওয়ার মাধ্যমে আমাদেরকে মানে আমাদের এই প্রোডাক্টের কনজিউমার হয়ে গেছে এখন আর কি মাল্টি ন্যাশনাল, এবং অনেক ধরনের আমরা ভোক্তা পেয়েছি, যার জন্য আমাদের নাম্বার অফ কনজিউমার কি বেড়ে গেছে। তার মানে আমরা কি এটা ধরে নিব যে বাংলাদেশিদেরই আর্থিক অবস্থা বা আয় রোজগারের অবস্থা করুন, কিন্তু অন্যদের অবস্থা ভালোই আছে? অপেক্ষাকৃত তাই, মানে বলতে গেলে তাই। তার একটা অন্যতম প্রধান কারণ যদি একটু আমরা বলি, আমরা আসলে এক্সপার্ট কম। আমরা আসলে যারা আসছি এদেশে তারা আসলে এক্সপার্ট কম। এক্সপার্ট না হয় আমরা আসলে এই পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারতেছি না। আমরা ওই শুধুমাত্র কনস্ট্রাকশন সাইডে এই পয়েন্টে আবারও ফিরবো আপনার কাছে। ঠিক এই পয়েন্টে আমি মুসলিম ভাইয়ের কাছে জানতে চাই যে মুসলিম ভাই, যারা মাকফুর রহমান যেটা বললেন যে তুলনামূলকভাবে বাংলাদেশিদের আয় রোজগারের অবস্থাটা করুন, এর চেয়ে অন্য দেশের লোকজন বেশ ভালোই আছে। আপনি আপনার এক্সচেঞ্জ এক্সপার্ট অবস্থান থেকে কি মনে করেন, বা আপনি যেখানে আপনাদের কাছে যারা এসে টাকা পাঠায় এদের আর্থিক লেনদেন থেকে আপনার কি এই কথাটাই বিশ্বাস হয় যে বাংলাদেশিদের অবস্থাটা তুলনামূলক খারাপ, কিন্তু অন্য দেশের লোকজন বেশ ভালোই করছে? ধন্যবাদ আপনাকে। আসলে এই যে রেমিটেন্সের প্রবাহ বাড়ার কমার মধ্যে দুইটা প্রেক্ষাপট ছিল। প্রথম হলো 2024-এর প্রথম দিকে কাতার থেকে রেমিটেন্স বাড়ার কারণ ছিল ওয়ার্ল্ড কাপের পরে এখান থেকে কিছু মানুষ যখন ওয়ার্ল্ড কাপের রিকোয়ারমেন্ট হয়ে আসছিল, তাদের সেটেলমেন্ট হয়েছিল, সেটেলমেন্টের টাকা পাঠার দিকে রেমিটেন্সের প্রবাহটা একটু বাড়ছিল। বাড়ার পর বাংলাদেশিদের কথা বলছেন? জি জি, রেমিটেন্স বাড়ার পর মধ্যখানে কি হলো, বাংলাদেশের মানে ডলারের বাজারে যে অস্থিরতা, মানে আজকের একরকম কালকে একরকম হচ্ছে, তখন মানুষের মধ্যে একটা প্রবণতা দেখা দিল, কমে গেলে তারা টাকা পাঠায় না, বাইরে গেলে বলবেন আরেকটু বাড়বে। এর মধ্যে একটা মানে আনস্টেবল ছিল মার্কেটটা, রেমিটেন্স মার্কেটটা স্টেবল ছিল না। পরে কি হলো, এর মধ্যে আবার জুন জুলাই অগাস্টের মানে শুরু হলো, আন্দোলন শুরু হলো। আন্দোলন শুরু হওয়ার পথে বিভিন্ন প্রেক্ষাপটে মানুষ কিন্তু টাকা পাঠাতে বিরত থাকে। পরে
যখন বাংলাদেশে কিছু রাজনৈতিক স্টেবিলিটি আসে তখন মানুষ আবার টাকা পাঠানো শুরু করে। ওই জমানো টাকা দিয়ে জুন জুলাই মেতে রাজনৈতিক অস্থিরতা, বাজারে ডলারের বাজারের অস্থিরতা, বিভিন্ন প্রেক্ষাপটে যারা টাকা পাঠাবে তারা আবার টাকা পাঠাতে শুরু করে। একটা হলো এটা হলো সামগ্রিক মার্কেটের, এটা মানে কাতার, আবুধাবি, দুবাই, মিডল ইস্ট মার্কেটের মধ্যে। আর এখন যেটা হচ্ছে কাতারের মধ্যে মানুষের মানে আর্নিং যে পাওয়ার ছিল, কারণ আমাদের বাঙালিরা 1200 টাকা বেতনে যখন চাকরি করে সে আবার তার পার্ট টাইম কিছু জব করে, তাদের কিছু পার্ট টাইম ব্যবসা করে। কিন্তু এই বর্তমান কাতারের মানে বিভিন্ন প্রজেক্ট এখনো অনেকগুলো ডেভেলপমেন্ট তারা হাত দেয় নাই, অথবা ওয়ার্ল্ড কাপের পরে কাতার যতটুকু ডেভেলপমেন্টে যাওয়ার কথা ছিল অতটুকু যায় নাই, যার জন্য কিছু লোক এখান থেকে চলে গেছে আর কিছু লোক জবলেস হয়ে আছে। এই জন্য বাংলাদেশের মধ্যে এখন রেমিটেন্সের প্রভাবটা অনেক কম, কিন্তু সামগ্রিক অর্থে বাংলাদেশের যে রেমিটেন্স যাচ্ছে, কারণ মানুষের মধ্যে 2024-এর পর থেকে মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা ছিল। আর ডলার রেট কখন মানে হয়তো শ্রীলঙ্কার মধ্যে এটা পার ডলার 200 টাকা হয়ে যেতে পারে, তাহলে আমার টাকাটা আমি এখন কারো পাঠাবো। আবার তারপরে শুরু হলো রাজনৈতিক অস্থিরতা, তখন তারা বললো আমার টাকার গ্যারান্টি কোথায়, নিরাপত্তা কোথায়, কেন আমি টাকা পাঠাবো। যখন একটু রাজনৈতিক স্থিতিশীলতা আসছে মানুষ এখন টাকা পাঠাচ্ছে, কিন্তু এটা অন্য কান্ট্রি থেকে। আমাদের এখানে একটু বর্তমান প্রেক্ষাপটে মানুষ জবলেস, কারণ আমি তো এখানে আমার এইচআর দেখি সবসময় মানুষ আসতেছে। ওই যে ভাই যে বললেন যে এমপ্লয়ি যখন আমি 3000 টাকা দিয়ে রাখতাম, এখন সেম এমপ্লয়ি আমি 2000 টাকা দিয়ে পাচ্ছি। অর্থাৎ মানুষের আর্নিং পাওয়ারটা কমে গেছে, কারণ মানুষের জবলেস থাকলে মানুষের তো মানে থাকে না। এই মানুষ বলতে আপনি কাদের বোঝাচ্ছেন, বাংলাদেশিদের নাকি বাংলাদেশি? আমি স্পেসিফিক যেহেতু বাংলাদেশি করিডোরের ব্যাপারটা, আমি যেহেতু আজকে আমাদের ব্যাপারটা বাংলাদেশের খাতার রেমিটেন্স, বাংলাদেশের যেটা পাঠাচ্ছে রেমিটেন্সের ব্যাপার, এটা হোল রেমিটেন্সের মধ্যে বাংলাদেশের তারপরও এখন ইন্ডিয়ানরা অনেক ইন্ডিয়ান মানে আগে যে আমাদের তো 4.6 ছিল, 4,60,000 বাংলা ছিল, এখন কিন্তু এটা অনেক নিচে চলে আসছে। সেম থিং অন্যান্য করিডোর, ইন্ডিয়া তো নেপাল অনেক লোক মানে এখান থেকে ওয়ার্ল্ড কাপের পরে চলে গেছে। নতুন তারা কোনো প্রজেক্ট হাতে নেয় নাই, নতুন কোনো কাজ শুরু করে নাই, কোনো ডেভেলপমেন্ট নাই। তাহলে হয়তো আবার নতুন যখন শুরু হয় তখন লোক আসতে শুরু করে, কারণ লোক আসার মধ্যে থাকলে রেমিটেন্সের প্রভাবটা বাড়ে, মানুষের আর্নিং পাওয়ারটা থাকলে রেমিটেন্সের পাওয়ারটা বাড়ে। কিন্তু যখন কিন্তু সেম সিনিয়রি হয়তো সৌদিতে নতুন প্রজেক্ট হচ্ছে, সৌদি থেকে রেমিটেন্স যাচ্ছে, কারণ মানুষের বর্ষাটা আসছে, এখন রাজনৈতিক স্থিতিশীলতা আসছে, রাজনৈতিক পরিবেশটা ভালো। তারপরে ব্যাংকে মানে তখন ছিল আমি কোন ব্যাংকে টাকা পাঠাবো, আমার টাকা ঠিক করে নিরাপত্তা কোথায়। এখন তো অনেকটা মানুষের কিছুটা মানে ইয়ে আসছে, মানে মানুষের মধ্যে একটা আস্থা আসছে টাকাটা পাঠাতে পারবো আমি, তখন যারা টাকা পাঠাচ্ছে তো এটা হয়তো এটার গতিটা হয়তো আরো 2-1 মাস এভাবে থাকবে। পরে মানুষের জমানো টাকা, যেমনটা প্যান্ডামিকের সময় হচ্ছিল, মানুষ যখন করোনার সময় টাকা জমানো ছিল, বলছে আমি যদি মরে যাই আমার টাকাটা কি করবো, তাহলে টাকাটা পাঠায়, তখন একটা রেমিটেন্সের প্রবাহের একটা উদ্যোগতি ছিল। এটা মানে করোনা পরে যাওয়ার পরে কিন্তু আবার উদ্যোগতিটা কমে যায়। সেম থিং এখন মানুষের মধ্যে কিছু টাকা জমানো ছিল, রাজনৈতিক অস্থিরতা, দলের অস্থিরতা, টাকা পাঠানো, এখন কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা আসছে, তখন মানুষ এখন টাকাটা আবার পাঠানো শুরু করছে। এই গতিটা আমার মনে হচ্ছে ডিসেম্বর পর্যন্ত থাকবে, এবং যদি এর মধ্যে কাতার যদি আবার নতুন প্রজেক্ট শুরু হয়, কাজ শুরু হয়, মানুষের মধ্যে কাতার থেকে রেমিটেন্স হবে, তবে রেমিটেন্সের মানুষের মধ্যে একটা আস্থা আসছে। আর উন্নতির ব্যাপারটা যেটা ছিল এটা তো তখনও ছিল, এখন আছে, ওটা থাকবে। তবে এটা মানে আমার সবার ইয়ার মাধ্যমে যদি সবাই উদ্যোগ নেয়, বর্তমান গভর্নমেন্ট যদি আমাদের নতুন সরকার উদ্যোগ নেয় বা কামিং গভর্নমেন্ট যেটা তারা যদি উদ্যোগ নেয়, তাহলে এটাকে কন্ট্রোল করতে পারবে। হুন্ডি তো কখনো সব বন্ধ করতে পারে না। আচ্ছা, আমি এই হুন্ডিতে আসবো আপনার কাছে। এর আগে আমি মাকফুর রহমানের কাছে জানতে চাই যে অভিযোগ আছে যারা বড় ব্যবসায়ী, যারা বড় অর্থের লেনদেন করেন, তারাই বেশি হুন্ডিতে টাকা পাঠান, এই কারণে যে কাতারের কিছু আইনি বাধ্যবাধকতা থাকে যে আসলে আপনি কত টাকা পাঠাতে পারবেন, আপনার আইডির প্রফেশন কি, এই জাতীয় নানা কারণে যারা বড় অঙ্কের টাকা পাঠায় তারাই আসলে হুন্ডির চ্যানেলের শিকার, বা হুন্ডি চ্যানেলের কাছে তারা যায় নিজেদের সেফটির জন্য। কাতারে নিজেদের সেফটির জন্য তারা হুন্ডি চ্যানেলটা ব্যবহার করে। মাকফুর রহমান, আপনার দৃষ্টিকোণ থেকে এই অভিযোগটা সঠিক কিনা? এই অভিযোগটা আসলে আংশিক সত্য, পুরোপুরি সত্য নয়। আমরা আসলে যারা গ্রুপ অফ কোম্পানির ট্রানজেকশন করে থাকি, তারা আমরা আসলে একটু সমস্যা ফেস করতেছি। একটা সময় রুলস করে দিল যে $27,000 একটা দিনে
আমরা পাঠাতে পারবো আউট অফ কাতার। তো সেটা আরো নামিয়ে এখন $20,000 নিয়ে আসছে কাতার ব্যাংক আর কি। একদিনে আমরা $20,000 বেশি আউট অফ কাতার ট্রান্সফার করতে পারি না। আমাদের ব্যবসায়ীদের জন্য এটা সমস্যা হয়ে যায়। অনেক সময় তো একটা শিপমেন্ট পোর্টে এসে পৌঁছে গেছে, পেমেন্টের দরকার হয়, সেক্ষেত্রে লিমিটেশনের কারণে ফুল পেমেন্ট না করতে পারলে ওই শিপমেন্টটা ছাড়াতেও লেট হয়। কিন্তু তার জন্য হুন্ডির আশ্রয় নেয় এমনটা সম্ভব না, কারণ এখানে মানি লন্ডারিং টিম আর কি যথেষ্ট অ্যাক্টিভ। এই ধরনের অ্যাক্টিভিটিস করতে গেলে ওই কোম্পানি বরঞ্চ আরো বিপদের সম্মুখীন হবে। এজন্য এই ধরনের প্রসেসে আমার জানা মতে কোনো ব্যবসায়ী সহজে জড়িত হন বলে আমার জানা নাই। যদি কেউ করে থাকে সেটা খুবই বিচ্ছিন্ন ঘটনা এবং সেটা অপ্রত্যাশিত। আমরা চাই না যে এই ধরনের অনৈতিক কাজে কেউ জড়িত হোক। আচ্ছা, এই যে মাকফুর রহমান যে অভিযোগটা করলেন বা যে বাস্তবতাটা তুলে ধরলেন যে কাতারে এখন $20,000 বেশি ট্রান্সফার করা যায় না একদিনে, তো এই ক্ষেত্রগুলোতে ব্যবসায়ীরা নিজেদের চালানকে ঠিক রাখার জন্য বা আমদানি রপ্তানি ঠিক রাখার জন্য কি করতে পারেন জনাব মুসলিম উদ্দিন? না না, এটা যেটা বললেন এটা এটা একসময় ছিল, কিন্তু এখন এই লিমিটেশন নাই। এখন লিমিটেশনটা তার উইথড্র করছে। আর তখন ছিল মানে আপনি পার্সোনালি আর স্পেশালি ব্যবসায়িক ট্রানজাকশনটা, এই ট্রানজাকশন ডিপেন্ড করে এর মধ্যে যে এটা তো আপনি ব্যবসায়িক ট্রানজাকশন কখনো উন্ডির মাধ্যমে পাঠাতে পারবেন না। এটা আপনাকে অবশ্যই যেহেতু এলসি করবেন ব্যাংকের মাধ্যমে, তো এলসি ট্রানজাকশনটা আপনাকে ব্যাংকের মাধ্যমে দিতে হবে। এটা কখনো আপনি অন্য কোনো পথে মানে গুন্ডির পথে আপনি আপনার ব্যবসায়িক কোনো ট্রানজাকশন করতে পারবেন না। হ্যাঁ, আর এটা যখন কাতারে ব্লকও ছিল তখনও কিন্তু কাতার গভর্নমেন্ট ব্যবসায়ীদের জন্য কখনো এই লিমিটেশন দেয় নাই। তখন প্রথমে তারা করছিল $1,00,000, পরে এটাকে $3,00,000 করেছে। আর আমাদের এখানে পার্সোনাল অ্যাকাউন্টে আপনি যখন পাঠাতে পারেন তখন তারা একটা লিমিটেশন দিচ্ছিল কি একটা কাস্টমার ব্যক্তিগত অ্যাকাউন্টে $50,000 উইকলি পাঠাতে পারবে। এখন তারা ওটা উইথড্র করছে, তারা বলছে এখন ডেলি $50,000 পাঠাতে পারবে দেয়ার পার্সোনাল অ্যাকাউন্ট। বাট ব্যবসায়িক অ্যাকাউন্টের জন্য কোনো লিমিটেশন তখনও ছিল না, এখনো নেই আমার জানা মতে। কাতার কমার্শিয়াল ব্যাংক, দোহা ব্যাংক আমাদের পক্ষ থেকে ব্যবসায়িক ট্রানজাকশনের জন্য আমাদের হতে এক্সচেঞ্জের আমাদের কিছু লিমিটেশনের কারণে হয়তো আমরা লিমিট করি, কারণ আমার 27টা ব্রাঞ্চ, আমার কালেকশনটা বেশি, অতটুকু হয়তো আমি ফেসিলিটি পাচ্ছি না আমার ডলারের, এই জন্য হয়তো আমরা লিমিটেশনটা করে রাখি। কিন্তু এটা মানে ব্যাংক এটা মানে ব্যবসায়ীদের জন্য যারা এলসির এগেইনস্টে পেমেন্ট করবে, ডলার পেমেন্ট করবে, তাদের জন্য মানে আমার মনে হয় করে না। কারণ এটা আমার অনেক পার্টি যারা আমার কাছ থেকে টিটি করতে আগে দুবাইতে অথবা চাইনায়, সিঙ্গাপুরে, এখন তারা ব্যাংক থেকে এটা আনলিমিটেড পেমেন্ট করে। এবং আমি যতটুকু জানি তখন যখন ব্লক ছিল তখন তারা $1,00,000 পর্যন্ত এটা লিমিট ছিল। আচ্ছা, ঠিক এইখানে আপনার কাছে জানতে চাই যে সাউথ এশিয়ান দেশগুলোর মধ্যে কোন দেশের রেমিটেন্স টাকা পাঠানোর বেলায় কত টাকা ফি নেয়? যেমন বাংলাদেশিদের জন্য ঠিক এই মুহূর্তে রেমিটেন্স ফি কত, যেটা এক্সচেঞ্জ ওলারা নিয়ে থাকে? পাকিস্তানের কথা, আপনি 6টা দেশের নাম ধরে 6টা দেশের ফির পরিমাণটা একটু বলেন রিয়ালি। আমরা যতগুলা দেশ মানে দেশে বর্তমান টাকা পাঠাই সব কান্ট্রিতে সেম কমিশন। বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, এখানে অন্য একটা ব্যাপার, পাকিস্তান না, ফিলিপাইন, সবগুলা কান্ট্রিতে আমরা $20 কমন কমিশন। হ্যাঁ, ওই পাকিস্তানে আপনি 40,000 পাকিস্তানের মধ্যে যদি পাঠান তাহলে আপনাকে ওই $20 দিতে হবে। যদি এর উপরে পাঠান তাহলে আপনাকে কমিশন ফ্রি। যেটা যেরকম সাবসিডি আমরা বাংলাদেশে 2.5% মানে $1,00,000 দিই। হ্যাঁ, সেম থিং পাকিস্তানে ওইটা দেয় না। পাকিস্তানে যদি আপনি পাকিস্তানি কারেন্সি 40,000 রুপির উপরে পাঠান তখন আপনার কমিশনটা ফ্রি হয়ে যায়। হ্যাঁ, ওই কনসার্ন ব্যাংক ওই 20 দে উইল পে আস। তারা আমাকে ওই ব্যাংকে কনসার্ন ব্যাংক আমাকে পেমেন্ট করবে, কাস্টমার নো নিড টু পেমেন্ট টু আস। হ্যাঁ, জনাব মুসলিম উদ্দিন, আচ্ছা, ডলারের দাম নিয়ে নানা কথা হয়ে থাকে যে ডলারের দাম আসলে বেঁধে রাখা দরকার নাকি মুক্ত বাজারে ছেড়ে দেওয়া দরকার। আপনি একজন রেমিটেন্স এক্সপার্ট হিসেবে আপনি কি মনে করেন? বাংলাদেশের মানে অন্যান্য দেশের প্রেক্ষাপট, বাংলাদেশের প্রেক্ষাপটের মধ্যে পার্থক্য আছে। অন্যান্য দেশে ডলার রেটটা কন্ট্রোল ওই দেশের রিজার্ভ ব্যাংক, ইন্ডিয়ার রিজার্ভ ব্যাংকের কন্ট্রোল করে। ওরাই রেট ফিক্স করবে, ওরাই কিন্তু ওখান থেকে ডিলাররা নেবে, ডিলাররা ওখান থেকে মানে অন্য ব্যাংকের সাথে ট্রানজাকশন করবে অথবা ডিল করবে। কিন্তু একমাত্র আমাদের দেশে ইন্ডিভিজুয়ালি ব্যাংকে রেটটা সেন্ট্রাল ব্যাংক রেট দেয়, কিন্তু এটা ব্যাংকে সেন্ট্রাল ব্যাংক বলে না যে মানে এটার মধ্যে তুমি ফিক্স করতে হবে। এটা আনডিক্লারেড থাকে অঘোষিত ভাবে, কিন্তু এটা আমাদের দেশে কোনো ব্যাংক এটা ফলো করে না। যার ধরুন রেটটা যদি মানে আমাদের সেন্ট্রাল ব্যাংক
স্ট্রংলি মনিটরিং করে এবং সেন্ট্রাল ব্যাংক যদি ফিক্স করে, তাহলে এটা এটা একদিকে ভালো। এটাতে মানে ওই ডলারের ম্যানিপুলেট হয় না, এবং ডলারের উপর দিয়ে ডলারের যে অবৈধ পথে ডলার যে পাচার হয়, এটা অনেকটা মানে ইয়া করা যাবে, কন্ট্রোল করা যাবে। আর যদি ডলার রেটটা যেভাবে আমাদের দেশে করে মানে রেট দিলাম, তখন ব্যাংকে বিভিন্ন রকম হয়, ভাই আপনাকে দিলাম রেট, এখন গভর্নমেন্টের রেট হলো 120 টাকা, কিন্তু আমি ডলার নিচ্ছি হয়তো অন্য রেটে। হ্যাঁ, আমার একটা ব্যাংক দিচ্ছে মানে আমি আপনাকে দিলাম, এবং এভাবে অন্যান্য ব্যাংকে দিচ্ছে। কিন্তু এটা যদি এই হিসেবে যদি হয়, তাহলে ডলার রেটটা ওপেন করে দেওয়া হবে। যদি ডলার রেটটা ওপেন করে দেয়, এটাও এক রকমের মানে প্রতিযোগিতা হবে ব্যাংকদের মধ্যে। ব্যাংকটা একটা প্রতিযোগিতা করবে, হয়তো এক জায়গায় গিয়ে এটা অটোমেটিকলি, যেমন শ্রীলঙ্কায় পাকিস্তানের ডলার রেটটা ওপেন করে দেওয়ার পরে এটা আসলে অটোমেটিকলি কিন্তু এটা এখন নিচের দিকে, স্ল্যাবটা নিচের দিকে যাচ্ছে, ট্রেড ডাউন। আর আমাদের ট্রেডটা কিন্তু তারা ডলার ফিক্স করে সেন্ট্রাল ব্যাংক, তা কিন্তু স্ট্রংলি মনিটরিং করে না। স্ট্রংলি মনিটরিং করার না করার কারণে বিভিন্ন ব্যাংক বিভিন্ন রকমের রেট দেয়। হ্যাঁ, হয়তো একটা এখানকার একটা এক্সচেঞ্জ হাউস, আমি নাম বললাম না, সে হয়তো $2,00,000 নিল, তাকে দিল 120 টাকা, কিন্তু আমি $2 মিলিয়ন নিয়ে দিয়েছি, আমাকে দেয় 2,22 টাকা। হয়তো আবার কতগুলো প্রোডাক্ট এখানে মানে অনলাইন প্রোডাক্ট এখানে কাজ করে, ট্রান্সফাস্ট, আইএমএ, এরা কি করে, এরা 15 মিলিয়ন $20 মিলিয়ন নেয়, তখন তারা আমি যে রেট নিয়ে তার চেয়ে আরো 8 বেশি করে নেয়। তো এটা দিয়ে কি হয়, অসুস্থ প্রতিযোগিতা হয়, এবং সবগুলো এক্সচেঞ্জ হাউস এক রেট আমরা মানে ইয়া করতে মানে মার্কেটে থ্রু করতে পারি না। এটা আমরা সাফার করি, কাস্টমাররা সাফার করে, কারণ এক্সট্রা কাস্টমারের দোহাতে থাকে, অত আমি রেট দিচ্ছি না, অত আমাদের ইন্ডাস্ট্রিয়াল একটা ব্রাঞ্চ আরেকটা এক্সচেঞ্জ হাউস রেট বেশি দিচ্ছে, ওখানে সে তখন কি হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি আবারও ফিরবো আপনার কাছে, একটু জনাব মাকফুর রহমানের কাছ থেকে শুনে নিতে চাই যে ডলারের দাম ওঠানামার কারণে আপনাদের আমদানি রপ্তানি বাণিজ্যে আসলে কি ধরনের প্রভাব ফেলে? ব্যাপক প্রভাব পড়ে। আসলে ডলারের দাম বেড়ে গেলে আমাদের প্রোডাক্টের কস্টিং বেড়ে যায়, মানে ব্যাপকভাবে বেড়ে যায়। এখন ডলারের যখন 3.65 থাকে, তখন আমাদের একটা প্রোডাক্ট আমরা একটা পার্টির সঙ্গে একটা প্রাইস ফিক্সড করি। এখন ওই ডলার রেটটা যখন 3.69, 3.71 এরকম রেটে চলে যায়, তখন দেখা যায় একটা ইনভয়েস ভ্যালু যদি $50,000 হয়, তাহলে একটা হিউজ অ্যামাউন্টের ভ্যারিয়েশন চলে আসে। তখন আমাদের প্রোডাক্ট প্রাইসটা বেড়ে যায়। বেড়ে যাওয়ার ফলে কি হয়, আমাদের যারা কনজিউমার আছে তারা আসলে অসন্তুষ্ট হয় যে আপনারা আসলে গত শিপমেন্টে যে প্রোডাক্ট প্রাইসটা আমাদেরকে দিচ্ছেন, এবার সেই প্রাইসটা অফার করতে পারতেছেন না। তো এক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য আর কি মেনটেন করা খুব টাফ হয়ে যায়। এবং কাতারে এই পরিস্থিতি 22-এর আগে ছিল না, মানে করোনার সময়ও এত টাফ সিচুয়েশন গেছে ওয়ার্ল্ড ইকোনমিকে, তখন এটা ছিল না। কিন্তু ইদানিং এই সিচুয়েশনটা একটু কন্ট্রোলে আসছে যদিও, কিন্তু পুরোপুরি এখনো আর কি এটা হয়নি, আমরা পুরোপুরি মুক্তি পাইনি এখনো। আপনাদের অবস্থান থেকে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের কাছে আপনাদের কোনো দাবি দেওয়া আছে কিনা? আমাদের অ্যাকচুয়ালি দাবি দেওয়া এটাই যে আমরা আসলে রপ্তানিতে আগ্রহী হতে চাই। আমরা বলি যে আমরা আসলে রপ্তানিমুখী দেশ হব, কিন্তু যারা রপ্তানিকারক আছে বা যারা আমদানিকারক আছি আমরা এইসব দেশ থেকে, আমরাই জানি যে আসলে একটা ডকুমেন্টের জন্য কি পরিমাণে ভোগান্তি পোহাতে হয়। এখানে যদি এমবাসি অ্যাটেস্টেশন করি আমি আমার একটা শিপমেন্টের, মানে উইথিন 1 আওয়ারে হয়ে যায়, যা বাংলাদেশে আমি 7 ডেজেও করতে পারি না। বাংলাদেশে যেটা করতে আমার খরচ হয় বাংলাদেশি টাকায়, ইনভয়েস ভ্যালু ভেদে 60,000 থেকে 1 লাখ টাকা, সেটা আমি এখানে 1,000 রিয়ালে করতে পারি। অনলি 1,000 থেকে 1100, 1150 রিয়ালে করতে পারি। তো খরচও বেশি, সময়ও বেশি, বাধ্য হয়ে আমরা অনেক সময় এখান থেকে অ্যাটেস্টেশন করতেছি। কিন্তু হওয়ার কথা ছিল বরঞ্চ আমাদের দেশ আরো আমাদেরকে সহযোগিতা করবে, এবং সেগুলো খুব স্মুথলি হওয়া উচিত ছিল। কিন্তু একটা দপ্তরে গেলে সিগনেচার থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের আমরা হয়রানিতে পৌঁছাই, যেগুলো আসলে স্পেসিফিক এখানে বলাটাও মানে ঠিক না, হয়তো আরো বেশি ভোগান্তিতে ফেলবে তারা। কিন্তু আসলেই আমরা রপ্তানিমুখী হতে চাইলেও আমাদের সেই যে লাল ফিতার দৌরত্ব, হয়রানি, যে কথাগুলো আমরা সেই শুনে আসছি, সেই ব্যাড প্র্যাকটিস থেকে আমরা এখনো পর্যন্ত ন্যূনতম মুক্তি পাইনি। মানে যদি বলেন যে কিছুটা ডেভেলপমেন্ট, তাও হয় নাই এতটুকু। মানে এক্ষেত্রে ডলারের দাম আপনাদেরকে কিভাবে সাপোর্ট দিতে পারে? ডলারের দাম এক্ষেত্রে সাপোর্ট দিতে পারে এই যে আমরা আসলে ডলারের দামটা যদি স্থিতিশীল না থাকে, তাহলে একটা প্রোডাক্ট যখন কিনতেছি বা অর্ডার করতেছি তখন একটা প্রাইস। এখন ডলারটা যখন প্রোডাক্টটা তৈরি হয়ে আস্তে আস্তে তো প্রায়
40 থেকে 45 দিনের একটা ডিফারেন্স হয়ে যায়। তখন যখন আমি টিটিটা করতেছি তখন রেটটা বেড়ে গেল। বেড়ে গেলে কি হলো, আমার তো এক্সপেক্টেড খরচের থেকে যখন খরচ বেশি হয়ে গেল, আমার প্রফিট মার্জিন থেকে তখন কমে গেল। যেটা হ্যাঁ যেটা ইন্ডিয়ান মাস্টার্ড অয়েল পাচ্ছে 9 রিয়ালে, আপনার বাংলাদেশি মাস্টার্ড অয়েল তো 12 রিয়ালে কিনবে না। সে তো তখন চিন্তা করবে যে না, আমার জন্য ওই 9 রিয়ালের ইন্ডিয়ান মাস্টার্ড অয়েল হইলেও ওটা ভালো। আমরা আমাদের মার্কেট শেয়ার হারাচ্ছি বাংলাদেশে। আপনার এই প্রসঙ্গটাতে আবার জনাব মুসলিম উদ্দিনের কাছে ফিরতে চাই এইভাবে যে ব্যবসায়ীরা বলছেন যে ডলারের দামটা বেড়ে গেলে তাদের জন্য সমস্যা, কিন্তু সাধারণ প্রবাসীদের জন্য সেটা ভালো। তো সেক্ষেত্রে এই যে দুইটা বিপরীতমুখী দৃষ্টিভঙ্গি, এক্ষেত্রে আসলে করণীয়টা কি, বা এক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংকের মানে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যকে বৃদ্ধি করার জন্য সেন্ট্রাল ব্যাংকের কোনো কিছু করণীয় আছে কিনা জনাব মুসলিম উদ্দিন? বাংলাদেশের আপনি ডলার রেটটা স্থিতিশীল থাকলে, স্থিতিশীল যদি থাকে, স্টেবিলিটি থাকে ডলার মার্কেটটা, এটা উভয় দিকের জন্য মানে যারা রেমিটেন্স পাঠায় তাদের জন্য স্বস্তিদায়ক, আর যারা ব্যবসা করে তাদের জন্য স্বস্তিদায়ক আছে। কিন্তু এখানে কি হয়, আমাদের দেশে যখন যারা ওটাকে ডিল করে তখন তারা তাদের গুলো চিন্তা করে। যেমন গার্মেন্টসে যারা এক্সপোর্ট করে তখন তারা ওখানে চিন্তা করে ডলার রেটটা যদি, তখন তারা হয়তো বসে থাকে ডলার রেট কখন পাবে তখন সে পেমেন্ট নেয়। হ্যাঁ, তার শিপমেন্টটা যেভাবে হয়েছে তখন সে বসে থাকে কখন তার ডলার রেট পাবে তখন সে পেমেন্ট নেয়। আবার যারা ইম্পোর্ট করে, যেমন এখানে কাতারে বসে বাই ইম্পোর্ট করলো, এখন তার তো সে তখন 120 টাকা ডলারে মানে সে মাল এলসি করলো, কিন্তু যখন তার পেমেন্ট 75 ডেজ অথবা 30 ডেজের পরে পেমেন্ট দিতে গেল তখন ডলারের তাকে পেমেন্ট করতে হলো 125 টাকা। তখন তার এখানে সমস্যাটা কোথায় হয়, সে যে রেট গত শিপমেন্টে যে রেট মার্কেটে দিছে, বাট এই শিপমেন্টে সে মার্কেটে তখন রেট দিতে পারবে না। কিন্তু বাজার তো প্রতিযোগিতামূলক বাজার, তখন এখন ভাই এর প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট কিন্তু প্রতিযোগিতামূলক প্রোডাক্ট, এটা সামহাও নেপাল, শ্রীলঙ্কা, ইন্ডিয়া অন্য কান্ট্রি থেকে আসছে, আমাদের দেশের প্রোডাক্ট আছে, আমাদের দেশের অন্য কথা একটু ভাই যে প্রোডাক্টটা নিয়ে আসতেছে একটু লো প্রোডাক্ট, যে ওই রেট দিচ্ছে, তখন ওনার প্রোডাক্টটা মার্কেটে মার খেয়ে গেল। তো ডলারের স্থিতিশীলতা থাকলে আরেকটা আমাদের রেমিটেন্সের জন্য যেটা সুবিধা হয়, আমরা তো বেশিরভাগ মানুষ আসে কিন্তু বাংলাদেশের রিমোট এরিয়া থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে, তাদের মানে ফিনান্সিয়াল যেটা উত্থান পতন, আপ ডাউন, ডলার রেট, ডাউন ট্র্যাপ হাই ট্র্যাপের মধ্যে ট্রেড যেটা হয়, এটা তাদের তো তেমন নেই। কিন্তু যখন হঠাৎ করে ডলার রেট পড়ে যায় তখন তারা কিন্তু আর রেমিটেন্সে টাকা পাঠায় না, বলছে না আবার রেট বাড়বে। আবার যখন বাড়তে থাকে তখন তারা বলে আজকে দুটো বাড়লে হয়তো আবার একটু বাড়বে। এটার মধ্যে কি হয়, রেমিটেন্সের মধ্যখানে একটা রেমিটেন্সের প্রবাহ, এটা স্লটটা গতিটা একটু স্লো হয়ে যায়। তো সেম থিং আমার করতে হলে আমাদের রেমিটেন্স মার্কেটটা অন্যান্য দেশের মার্কেটের রেমিটেন্সের যেটা ডলার রেট, ইন্ডিয়াতে এখন ডলার রেট 84 করে, যে ডলার হয়তো আজকে থেকে বিগত বছরে এটা বিগত সময় থাকে এটা রেট ছিল হয়তো 78, এখন 84। ডলার রেট বাড়বে, ডলার রেট তো এটা তো ইন্টারন্যাশনাল মার্কেটে ডলারের উত্থান পতন আছে প্রত্যেকটা কারেন্সি, ইউরো বলেন, জিবিজি বলেন, সবগুলো। কিন্তু আমাদের দেশের এটা হয়, আমার ডিলিং এ আমাকে বলে, আর ইন্ডিয়াতে হয়তো ডলার রেট বাড়ছে 84.20 অথবা 84.10, শ্রীলঙ্কা বাড়লো 189.10, নেপালে হয়তো বাড়লো 179.10। কিন্তু আমাদের দেশে কি হয়, কালকে আমি ডলার নিলাম 121 টাকায়, আজকে সে ডলার 122 টাকা, মানে 1 টাকা বেড়ে যায়। এটা তারা আমার যারা ডিলার আছে তারা বলে মানে এটা ইন্টারন্যাশনাল মার্কেটের কোনো লজিকে পড়ে না। আমাদের দেশে ডলার যেটা মানে ট্রেড হয় আর কি, ট্রেড হয়, এটা কিভাবে হয়, আমাদের দেশের ব্যাংকগুলা যথেষ্ট প্রতিযোগিতা করে, তাদের মধ্যে কোনো মানে সমন্বয় নাই, এবং সেন্ট্রাল ব্যাংকের স্ট্রংলি মনিটরিং। আমি অ্যাজ এ রেমিটেন্সের মার্কেটে যেহেতু আছি, ফিনান্সিয়াল মার্কেটে আছি, আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, আমি চাই, আমি যেহেতু বিভিন্ন দেশের করিডোরের সাথে আমার পরিস্থিতি আছে, আমি যেগুলা ফলো আপ করি, তা আমি আমার দাবি এবং আমার যেটা কথা হলো, আমাদের দেশের ডলারের মার্কেটের স্থিতিশীলতা অনেকটা জরুরি। যেটা হয় যে প্রত্যেকটা দেশে হয় ডলারের ট্রেড হয়, সাধারণত একটা কারেন্সি ট্রেড হয় 10 ফিলস টু 20 ফিলস, এর মধ্যে ট্রেড হয়। অর্থাৎ আজকে গভর্নমেন্ট ফিক্স করে দিয়েছে এটা 84, এটার মধ্যে তারপর 20 ফিলসের একটা মধ্যখানে গ্যাপ থাকবে, ওটার উপর ডিল হবে কে কতটুকু দিয়ে নিতে পারবে। কিন্তু আমার দেশে এরকম না, আমার দেশে আমি আজকে 121 টাকা $2 মিলিয়ন নিলাম, কালকে মার্কেট হয়ে গেল 122 টাকা, আমার $2 মিলিয়ন শেষ, ওইখানে বসে গেল। এবার অনেক মানে মধ্যখানে ডলারের মার্কেট যখন অস্থির ছিল, আমাদের ব্যবসার মধ্যে অনেক রকম সমস্যা। তা আমার কথা হলো, আমার যে মানে অভিজ্ঞতা,
এটা তো আমি বলবো যে আমাদের দেশের ডলারের মার্কেটের স্থিতিশীলতা খুবই জরুরি। আর এটা সমস্ত কিছু এটা ডিপেন্ড করে আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংকের উপর। আর সেন্ট্রাল ব্যাংকে যতটুকু মনিটরিং করে তার চেয়ে বেশি মনিটরিং করে আমাদের দেশে যতগুলো অনলাইন প্রোডাক্ট আছে, তারা বিভিন্ন বেশি বেশি পয়সা দিয়ে আমাদের দেশ থেকে ডলার নেয় এবং তারা মার্কেটটাকে অস্থির করে দেয় এবং তাদের কনসেন্ট্রেশনটা দেওয়া দরকার ওই প্রোডাক্টগুলোর উপর। সামগ্রিকভাবে আমরা যেটা বলতে পারি যে ডলারের রেট স্থিতিশীল থাকাটা রেমিটেন্স খাতের জন্য যেমন দেশের অর্থনীতির জন্য এবং ব্যবসা বাণিজ্যের জন্য সেটা ভালো। যারা বিদেশে বসে দেশের মাল ইম্পোর্ট করে দেশের মার্কেট দেশের মানে আজকে পণ্যকে মানে ইয়া করে প্রমোট করে, তাদের জন্য এই জিনিসটা ডলারের স্থিতিশীলতা দরকার। হ্যাঁ, আচ্ছা, ঠিক এই প্রসঙ্গে আমি আবার ফিরবো, আপনি একটু লাইনটা ঠিক হয়ে নেক, আপনার কাছে আবার ফিরবো। জনাব আকবর হোসেন বাচ্চুর কাছে আমার যেটা প্রশ্ন, যে সাম্প্রতিক সময় আমরা দেখি যে বিভিন্ন দেশের প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন বলে একটা আন্দোলনের হুমকি দেন, যেটা সাম্প্রতিক সময় মালয়েশিয়া প্রবাসীরা এখন সেই আন্দোলনের ডাক দিচ্ছেন। এর আগে আমরা জুলাই বিপ্লবের সময় দেখেছি যে বিভিন্ন দেশের প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন বলে একটা আন্দোলনের ডাক দেন। তো এই জিনিসটা সাধারণ প্রবাসীদের উপরে কি ধরনের প্রভাব ফেলে, বা এতে আসলে হুন্ডি খাত কতখানি চাঙ্গা হয়? জি, ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক এবং আমার সাথে সহ আলোচক যারা আছেন সবাইকে। আমি একটু দেরিতে আপনাদের সাথে যুক্ত হয়েছি, আপনারা অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে বিষয়টা আসলে আমি তো এর আগে কি আলোচনা হয়েছে এগুলো ঠিক আমি এখন পর্যন্ত জানি না। সরাসরি যেহেতু আমাকে প্রশ্নটা করা হয়েছে, সেটা হচ্ছে জুলাই বিপ্লবের আগে যেই আপনার রেমিটেন্স শাটডাউন, হ্যাঁ রেমিটেন্স শাটডাউনের কতটুকু হয়েছে এটা সবচেয়ে বেশি বলতে পারবেন আমার মনে হয় এখানে যিনি রেমিটেন্স নিয়ে যিনি কাজ করেন, বিশেষ করে আমাদের মুসলিম ভাই, উনি যেহেতু একটি এক্সচেঞ্জের দায়িত্বে আছেন। তবে আমরা যারা প্রবাসী, এখানে স্থানীয় প্রবাসীরা আছে, আমরা সব এক একজন প্রবাসী থেকে এক এক রকম কথা শুনেছি, যে কেউ এটার পক্ষে মানে কথা বলছে, অনেকে বলছে না যদি আমরা প্রবাস থেকে যদি রেমিটেন্স বন্ধ করে দিই তাহলে আমাদের ফ্যামিলি পরিবার কিভাবে চলবে। আবার যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল তারা অনেকে এটাকে অনেক ভালোভাবে প্রচার করছে। তো সেটাও আমরা দেখছি এবং কিছুটা প্রভাব অবশ্যই পড়েছে এবং সেটির প্রভাবের কারণে আমরা দেখেছি যে কিছুদিন আমাদের রেমিটেন্স প্রবাহ কিছুটা ধীরগতি ছিল এবং পরবর্তীতে আমার প্রশ্ন হচ্ছে ওই সময়টাতে যদি যারা প্রবাসীরা কি ওই সময়টাতে তাদের পরিবারের কাছে সত্যিকার অর্থে টাকা না পাঠায় থাকে কিনা, নাকি তারা ওই সময় হুন্ডিটা ব্যবহার করে? না, হুন্ডি বলতে আমরা আসলে বড় কোনো হুন্ডি কি মাধ্যমে যায় এরকম কোনো খবর আমাদের কাছে নাই। তবে আমাদের প্রবাসীরা বিশেষ করে অনেকে যারা পরিবারকে ইনস্ট্যান্ট যারা টাকা পাঠাতে চায়, তারা অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে তারা বিকাশ এবং ওই যে আরো কিছু বিষয় আছে ওগুলা সাথে তারা যুক্ত হয়ে থাকে। আমরা জানি ওগুলা মূলত কাতার অফিসিয়ালি তারা কোনো এজেন্ট না, তারা দেখা যাচ্ছে এখানে ক্ষুদ্রভাবে বিভিন্ন এজেন্টের মাধ্যমে দেশে সেটা লেনদেন হয়। এখান থেকে আসলে সরাসরি টাকা পাঠায় না, অনেকেই দেখা যাচ্ছে যে তারা বাংলাদেশে লেনদেনটা মূলত হয়ে থাকে। সেই ক্ষেত্রে হয়তো 2-1 লোক এরকম করতে পারে যে তারা 8-10 জন থেকে টাকাটা নিয়ে তারা বাংলাদেশ থেকে তারা লেনদেন করে এবং পরবর্তীতে তারা আবার ওই দেখা যাচ্ছে অনেকে এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠায়। কিন্তু আমরা তার প্রতি এটাকে আমরা বলি না যে এটা কোনো ভালো দিক। আমরা চাই সবসময় যেন এক্সচেঞ্জের মাধ্যমে প্রবাসীরা যেন দ্রুত গতিতে কিভাবে টাকাটা পেয়ে যেতে পারে। আমরা একটু মাকফুর রহমানের বক্তব্যটা শুনে আসি। হ্যাঁ, মাকফুর রহমান জি। ভাই আমি আসলে একটু ধন্যবাদ আকবর হোসেন বাচ্চু ভাই, উনি কাতারের একজন সিনিয়র সাংবাদিক, উনি জয়েন করার জন্য অনেক ভালো হলো, উনিও ওনার গুরুত্বপূর্ণ মতামত দিচ্ছেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে না, এখানে আসলে ওই আমরা যতই বলি না কেন যে আমরা যে বিকাশে বা টাকায় যেটা দিচ্ছি এটা দেশের অর্থনীতিতে কোনো অবদান রাখে, বরং একজনের টাকা নিচ্ছেন, আপনার অ্যাকাউন্টে যাচ্ছে দেশের কোনো অ্যাকাউন্ট থেকে টাকা, আর ঠিক সেই অ্যামাউন্টের টাকাটা এখানে বিদেশে উনি রিসিভ করতেছে। এখানে কালো টাকা বরঞ্চ সাদা করতে আমরা সহযোগিতা করছি। তা আমাদের প্রবাসীদেরকে উচিত না এভাবে কারোর কালো টাকা সাদা করতে সুযোগ দেওয়া। এই হুন্ডির বিজনেস বলেন, এই বিকাশ বলেন, এগুলো সবই ওই কালো টাকা সাদা করে এবং দেশের অর্থনীতিকে ক্ষতি করে। তো এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে।
এই রেমিটেন্স শাটডাউন অ্যাকচুয়ালি আলটিমেটলি আমরা মনে করি দেশে আরো মানে যারা দেশপ্রেমিক সে এটার পক্ষে থাকতে পারে না। এটা দেশের জন্য আরো কোড়াল মারা। প্রতিবাদের অন্য অনেক ভাষা থাকতে পারে, কিন্তু দেশকে ক্ষতি করাটা প্রতিবাদের ভাষা হওয়া উচিত না। এটা শুনতে তিতা লাগলো, এটাই বাস্তবতা। কারণ আমরা আমাদের যেটা অভিজ্ঞতা আছে, আমরা দেখলাম দীর্ঘদিনের অভিজ্ঞতা যে আমি এমনও দেখছি যে বাংলাদেশে আসলে দুর্নীতিবাজ একজন আছে যে সে টাকা দিচ্ছে বাংলাদেশে আমার অ্যাকাউন্টে, বলতেছে যে আপনি এখানে আমাকে রিয়াল হ্যান্ড ওভার করেন। আলটিমেটলি টাকা কিন্তু দেশ থেকে এদেশে টাকা পাচারের আমি হেল্প করলাম। আমি বুঝলাম না যে কালো টাকা আমি কিভাবে সাদা করে দিলাম তার। তো এই জন্য প্রবাসীদেরকে বলবো এ ব্যাপারে সচেতন থাকতে, এ ধরনের কাজে জড়িত না থাকতে। এবং দেশেও সে কিন্তু যে প্রবাসী যে টাকাটা রিসিভ করলো তার ফ্যামিলি, এটাও কিন্তু মানি লন্ডারিং এর আওতায় পড়তেছে। এবং বাংলাদেশে কিন্তু বাংলাদেশ ব্যাংক এখন যথেষ্ট সচেতন এবং কঠোর। আপনি যদি আপনার অ্যাকাউন্টে দেশে অতিরিক্ত টাকা রিসিভ করেন এবং সেটা কি পারপাস যদি সঠিক কারণ না থাকে, তাহলে আপনি প্রবাসে থাকলেও আপনার ফ্যামিলি কিন্তু গ্রেপ্তার হওয়া সম্ভব মানি লন্ডারিং এ সহযোগিতার কারণে। আমরা একটু মুসলিম উদ্দিনের কাছে জানতে চাই যে মানে বাংলাদেশের নতুন সরকার আসার পরে ইতিমধ্যে 2 মাস পার হয়েছে, এই 2 মাসে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ বেড়েছে কিনা নাকি কমেছে? আচ্ছা, প্রথমে আমি একটু ওই যেটা আপনি বললেন মানে রেমিটেন্স শটডাউন, রেমিটেন্স শটডাউন ব্যাপারটা আমি একটু এক্সপ্লেন করি। কারণ এটার প্রবণতাটা শুরু হয় 2023-এর প্রথম দিক থেকে। তখন কিন্তু আমি বিভিন্ন দূতাবাসের প্রোগ্রামে, বাচ্চারা বোধহয় জানে, বিভিন্ন মানে সামাজিক প্রোগ্রামে আমি বারবারই সবাইকে বলছি যে মানে দেশটা দিন শেষে আমাদের সকলের। আমরা এমন কোনো চালু করা উচিত না, ট্রেডিশন চালু করা উচিত না যেটা আমাদের দেশের অর্থনীতির জন্য, দেশের জন্য, আমার জন্য একটা কাল হয়ে দাঁড়াবে। কারণ আমি আপনাকে কিছুক্ষণ আগে বললাম আমাদের দেশের বেশিরভাগ প্রবাসী এখানে আসছে রিমোট এরিয়া থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে, এবং তারা শিক্ষিত অর্ধশিক্ষিত মানুষ, তারা সহজে প্রভাবিত হয়। ওই যে আপনি বললেন হুন্ডিরা প্রভাবিত করে, তারা এটাকে এই ইস্যুটাকে ভালো করে তাদের মধ্যে মানে করে মানে প্রচার প্রচারণা করে যাতে মানুষ প্রভাবিত হয়। এই জন্য এই জিনিসটা আমাদেরকে সচেতন করতে হবে। সামাজিক দায়বদ্ধতা বলে একটা কথা আছে, সামাজিক দায়বদ্ধতা থেকে আমি সবাইকে বলে যাই যে পথের মানুষ একজন একদম রাজনীতি করবে, তার থেকে একটা গণতান্ত্রিক অধিকার। তো তাই বলে এইরকম একটা কালচার আমরা সৃষ্টি করি, এটার এখনো ব্যাপকতা হয় না। এটা এখনো পর্যন্ত কন্ট্রোল করা, সীমিত করা, এটাকে মানে রুখে দেওয়ার এখনো অনেক সমাজ। বর্তমানে অন্তর্বর্তী সরকার অথবা যে কামিং গভর্নমেন্ট আসবে তাদেরকে প্রথমে এই জিনিসটা কনসেন্ট্রেট করতে হবে। কারণ আমাদের রেমিটেন্সের হাব হলো মিডল ইস্ট, মানে ইউরোপ আমেরিকা থেকে অতটুকু আসলে যতটুকু টাকাটা এই মিডল ইস্ট থেকে আসে ক্যাশটা। কারণ সবাই নিডি মানুষ, প্রত্যেক মাসে তাকে টাকা পাঠাতেই হবে। কারণ এরকম লোকরা যখন টাকা পাঠানো বন্ধ করে তখন রেমিটেন্সের মধ্যে একটা বড় প্রভাব আসে। এবং এটা দেশের অর্থনীতির জন্য, দেশের অর্থনীতির চাকা ঘুরানোর জন্য এটা খুবই জরুরি। এবং এটা করতে গিয়ে আমাদের দেশকে কত রকম ইয়ার মধ্যে ঠেলে দিচ্ছি, এটা কেউ আমরা বিবেচনা করি না। এই জন্য আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে, সকল প্রবাসীকে, আমি আমার পক্ষ থেকে, আমার কুমারী আলোচনা এক্সচেঞ্জের পক্ষ থেকে সবাইকে ওই জিনিসটা আমি বলবো, আমরা যেন ওই ব্যাপারটা যেন কাউকে উৎসাহিত না করি। সবাই যেন বলি দিন শেষে দেশটা আমার, সেটা যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন। এমন কোনো আত্মঘাতী সিদ্ধান্ত আমাদের নেওয়া উচিত না যেটা দিয়ে দেশের অর্থনীতির চাকা বন্ধ হয়ে যাবে। কারণ দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো প্রবাসীদের রেমিটেন্স, আর দ্বিতীয় হলো দেশের যারা আমদানি করে, রপ্তানি করে তাদের। তাহলে আমরা যদি এই জিনিসটা যদি ট্রেডিশন চালু করি তাহলে এটা আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। আর দ্বিতীয়ত কথাটা বলি, এই যে সরকার আসার পরে আমাদের রেমিটেন্সের প্রবাহ বাড়ান, আমি বললাম 2টা কারণ। একটা কারণ ছিল প্রথম বাংলাদেশের ডলারের বাজারটা খুব অস্থির হয়ে গেছিল, আজকে 122